কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। তাম্রলিপ্ত এক প্রাচীন নগর, সেই নগরের প্রান্তে অনন্ত সমুদ্র, সমুদ্র তীর থেকে একটু দূরে এক অট্টালিকা, বিশাল আর বিচিত্র গাছগাছালি আর লতায় পাতায় ঢাকা। বাড়ির মালিক ধনদাস, ব্যবসায়ী, বণিক। তার ঘনিষ্ঠ প্রতিবেশী শচীসূত, সেও সওদাগর। হিরণময়ী ধনদাসের কন্যা, যুবতী, বয়স 16 বছর। পুরন্দর, শচীসূতের পুত্র, যুবক, বয়স 20 বছর। হিরণময়ী আর পুরন্দর বাল্যবন্ধু। ছোটবেলা থেকেই একসঙ্গে খেলাধুলো করে, হয় শচীসূতের বাড়িতে নয়তো ধনদাসের বাড়িতে। সবসময় কাছাকাছি থাকে, চোখের আড়াল হয় না। দেখে মনে হয় ধনদাসের অট্টালিকাকে ঘিরে আছে বৃক্ষের বাগান। সেই উদ্যানে একটা মণ্ডপ, লতা দিয়ে ছাওয়া। ওই লতা মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল হিরণময়ী এবং পুরন্দর। সামনে তখন নীল সমুদ্রের মৃদু গর্জন। ছোটবেলা থেকে যৌবনে পা দেওয়া পর্যন্ত ওদের সখ্যতা অটুট ছিল। ধনদাস ও শচীসূত ওদের বিয়ে দেবেন বলে কথা দেন। যথাসময়ে বিবাহ সম্বন্ধ করা হয়। বিয়ের দিনও নির্ধারিত ছিল। পুরন্দরকে স্বামী হিসেবে পাওয়ার আশায় 11 বছর বয়স থেকে পুজো দিতে শুরু করে হিরণময়ী। এক নাগাড়ে 5 বছর সাগরেশ্বরী দেবীর অর্চনা করে সে। সাগরেশ্বরী পূজার দেবী, সাগরের কূলে তার আসন। কিন্তু হিরণময়ীর কামনা পূরণ হয়নি। ঝামেলা বাঁধল। হঠাৎ একদিন ওর পিতা বলে বসলেন, আমি এ বিয়ে দেব না। তখন থেকে হিরণময়ী পুরন্দরের সঙ্গে মেলামেশা করে না। সেদিন দেখা করার জন্যে পুরন্দর ওকে অনেক অনুরোধ করে, বলে বিশেষ কথা আছে। লতা মণ্ডপে এসে হিরণময়ী বলে, আমাকে ডেকেছো কেন? আমি আর এখন বালিকা নই। তোমার সঙ্গে এসব জায়গায় একা একা দেখা করা ঠিক নয়। আজকেই শেষ, ডাকলে আর আসবো না। 16 বছরের বালিকা বলল, আমি আর বালিকা নই। কথাটা শুনতে ভারী মিষ্টি লাগে, রসবোধ আছে, কিন্তু সেই রস উপভোগ করার মানুষ তখন সেখানে ছিল না। আর পুরন্দরের বয়স অত হয়নি, মনের অবস্থাও ভালো ছিল না ওর। মণ্ডপে ঝুলে থাকা লতা থেকে একটা ফুল ছিঁড়ে তা ছিন্ন বিচ্ছিন্ন করতে করতে পুরন্দর বলে, না, আর ডাকবো না। আমি অনেক দূরে এক দেশে চলে যাচ্ছি। সে কথা তোমায় বলে যেতে এসেছি। অনেক দূরের দেশে? কোথায়? সিংহলে। জানো তো, আমরা বণিক, বাণিজ্যে যাব। কথাগুলো বলতে বলতে পুরন্দরের চোখ ছলছল করে ওঠে। আনমনা হয়ে যায় হিরণময়ী, কথা বলতে পারে না। সামনে সমুদ্র, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। দেখে তরঙ্গের ওপর সূর্যকিরণের খেলা। তখন সকাল হচ্ছে, বাতাস কোমল, হালকা। সে বাতাসে বয়ে চলা ছোট ছোট তরঙ্গের পিঠে পড়ে ভোরবেলা শিশু সূর্যের নরম রশ্মি কাঁপছে। সাগরের জলে বেড়ে চলেছে ওই সব রেখা, বর্ণিল, অসংখ্য। যতদূর চোখ যায় শুধু ফেনা আর ফেনা, এবং
তার সৌন্দর্য। মনে হয় পৃথিবী পড়ে আছে রূপোর অলংকার। উড়ে বেড়াচ্ছে জলে বাস করা পাখির দল। সমুদ্র তীরকে তারা সাজাচ্ছে সাদা রেখা দিয়ে। দেখতেই থাকে হিরণ্ময়ী। নীল রঙের জল, তরঙ্গের গলায় ফেনার মালা, দূরের সমুদ্রগামী জাহাজ, আকাশে উড়ে বেড়ানো একটা পাখি কালো বিন্দুর মতো। চোখ নিচে নামিয়ে একটি শঙ্খফুল দেখতে দেখতে হিরণ্ময়ী বলে, তুমি কেন যাবে? আগে তো তোমার বাবা যেতেন। আমার বাবা বুড়ো হয়ে যাচ্ছেন। আমার এখন কামাই করার বয়স হয়েছে। বাবা আমাকে অনুমতি দিয়েছেন। লতা মণ্ডপের কাঠে কপাল রাখে হিরণ্ময়ী। পুরন্দর দেখে ওর কপাল কুঁচকে যাচ্ছে, ঠোঁট কাঁপছে, নাকের ফুটো বড় হচ্ছে। থাকতে থাকতে একসময় কেঁদে ফেলে হিরণ্ময়ী। মুখ ফেরায় পুরন্দর। দেখতে থাকে আকাশ, পৃথিবী, নগর, সমুদ্র, কিন্তু কিছুতেই নিজেকে ধরে রাখতে পারে না। ওর গাল বেয়ে ঝরতে থাকে চোখের জল। চোখের জল মুছে পুরন্দর বলে, এ কথা বলার জন্যই এসেছি। যেদিন তোমার বাবা জানান যে কিছুতেই তোমার সঙ্গে আমার বিয়ে হবে না, সেদিন থেকে আমি সিংহলে যাব বলে মনস্থির করে ফেলেছি। আমি আর সেখান থেকে ফিরতে চাই না, এমনই আমার ইচ্ছা। তবে কখনো তোমায় ভুলে যেতে পারলে ফিরবো। আমি বেশি কথা বলতে জানি না, তুমিও এসব কথা বুঝতে পারবে না। অবশ্য এই কথা নিশ্চয়ই বুঝবে যে সমস্ত পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমাকে আমি কারোর সাথে তুলনা করতে পারবো না। কথা শেষ করে হঠাৎ পেছনের দিকে চলে যায় পুরন্দর। কান্নার আবেগ দমাতে অন্য একটা গাছের পাতা ছেড়ে কিছুটা শান্ত হয়ে ফিরে আসে, বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আজ হোক কাল হোক একদিন না একদিন তুমি অন্যের বউ হবেই। তাই তুমি আমাকে মনে রেখো না। এই জন্মে তোমার সঙ্গে আর যেন দেখা না হয়। কথাগুলো বলে দ্রুত বেগে চলে যায় পুরন্দর। বসে পড়ে হিরণ্ময়ী, কাঁদতে আরম্ভ করে। কান্না সম্বরণ করে একবার ভাবে, আমি যদি আজ মরে যাই তাহলে তাহলে কি পুরন্দর সিংহল যেতে পারবে? আমি আমি কেন মরার অপেক্ষা করছি? আমি তো গলায় লতা বেঁধে মরে যেতে পারি, আর আর নয়তো সমুদ্রে ঝাঁপ দিয়ে। আমি আমি মরার পর পুরন্দর সিংহলে যাক বা না যাক, তাতে তাতে আমার কি? এই কথা ভেবে আবার কাঁদতে শুরু করে হিরণ্ময়ী। আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যুগলাঙ্গুরীয়। গল্পটিকে সহজ ভাষায় রূপান্তরিত করা হয়েছে। আমাদের উপস্থাপনায় গল্পটি শুনতে আপনাদের যদি ভালো লাগে, আর এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আসুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যুগলাঙ্গুরীয়। কেউ জানতো না কেন ধনদাস বলেছেন, আমি পুরন্দরের সঙ্গে হিরণ্ময়ীর বিয়ে দেব না। তিনি কারো কাছে সেই কথা প্রকাশও করেননি। জানতে চাইলে বলতেন, বিশেষ কারণ আছে। বিয়ের অনেক প্রস্তাব আসতে থাকে হিরণ্ময়ী, কিন্তু ধনদাস কোনো প্রস্তাবে রাজি হন না। বিয়ের কথা একদম কানেই তুলতেন না। হিরণ্ময়ীর মা স্বামীকে তিরস্কার করে বলতেন, মেয়ে বড় হচ্ছে, বিয়ের বয়স তো পার হতে চলল। ধনদাস স্ত্রীর কথা গায়ে মাখতেন না, শুধু বলতেন, গুরুদেব আসুক, তিনি এলে সব কথা হবে। এভাবে হিরণ্ময়ীর বিয়ের বয়স পার হতে থাকে এবং হয়েও যায়। পুরন্দর সিংহল চলে গেছে। দেখতে দেখতে 2 বছর হারিয়ে যায়।
সে ফেরে না। হিরণময়ীর বিয়ের সম্বন্ধ হয় না। ওর বয়স 18-তে পড়ে। সৌন্দর্য বাড়তে থাকে। দেখে মনে হয় বাগানের মধ্যে একটি সবুজ গাছ, নতুন পাতায় ছাওয়া। ধনদাসের বাড়ির শোভা আরও বৃদ্ধি পায়। বিয়ে না হওয়াতে হিরণময়ীর মনে কোনো দুঃখ নেই। বিয়ের কথা উঠলেই পুরন্দরকে মনে পড়ে। ভেসে ওঠে ওর সুন্দর চেহারা, হাসি ভরা মুখ, কোঁকড়ানো কালো চুল, ফর্সা কাঁধের উপর নীল উত্তরীয়, আঙুলে হীরের আংটি। হিরণময়ী কাঁদে। বাবা রাজি হলে যে কাউকে বিয়ে করতে হতো। তা হতো হিরণময়ীর জন্য বেঁচে থেকে মরে যাওয়া। কিন্তু ওর বিয়ের ব্যাপারে বাবার আগ্রহ না দেখে ওর মনে বিস্ময় জাগে। কোনো বাবা কন্যাকে এত বয়স পর্যন্ত অবিবাহিতা রাখেন না। অবিবাহিতা রাখলেও বিয়ের কথা পাকা করে রাখেন। কিন্তু বাবা কেন ওর বিয়ের কথা কানে পর্যন্ত তোলেন না? একদিন হঠাৎ হিরণময়ী এই বিষয় সম্পর্কে সামান্য ধারণা লাভ করে। ওর মা একদিন ওকে একটা কৌটো দেন। কৌটোটা বিচিত্র আর বেশ বড়, চীন দেশে তৈরি। ধনদাস এটা পান বাণিজ্য সূত্রে। তিনি কৌটোটা স্ত্রীকে দেন। হিরণময়ীর মা এতে অলংকার রাখতেন। ওর বাবা নতুন বানানো কিছু অলংকার ওর মাকে উপহার দেন। ওর মা পুরাতন অলংকার সহ কৌটোটা মেয়েকে দিয়ে দেন। অলংকারগুলো নাড়াচাড়া করতে করতে হিরণময়ী একটা ছেঁড়া চিঠি দেখতে পায়। চিঠিটার একটা অংশ আছে, বাকি অংশ নেই। হিরণময়ী পড়তে জানত। পড়তে গিয়ে চিঠির মধ্যে নিজের নাম দেখে কৌতূহল জাগে ওর। পড়তে আরম্ভ করে সে, কিন্তু পড়া শেষ করে কোনো অর্থ উদ্ধার করতে পারে না। বাক্যগুলো অসমাপ্ত, অসংলগ্ন। কে কাকে লিখেছে তাও বুঝতে পারে না। কিন্তু পড়ার পর ওর মধ্যে আতঙ্ক জাগে। ছেঁড়া চিঠিটা এমন: জ্যোতিষ্ক গণনা করে দেখলাম, হিরণময়ীর মতো সোনার পুতুলকে বিয়ে হলে ভয়ানক বিপদ। তবে 5 বছর পর্যন্ত বর বধূ সেই ব্যবস্থা। অজ্ঞাত বিপদের আশঙ্কায় কেঁপে ওঠে হিরণময়ী। কাউকে কিছু বলে না। ভয়ে ভয়ে ছেঁড়া চিঠিটা কৌটোর মধ্যে রেখে দেয় সে। এমনি করে আরও 1 বছর গেল। সিংহল থেকে পুরন্দর ফেরে না। কোনো সংবাদও আসে না। হিরণময়ী ওকে ভুলতে পারে না। ওর মনে পুরন্দরের স্মৃতি আগের মতোই সতেজ। সে বুঝতে পারে পুরন্দরও ওকে ভুলতে পারেনি, না হলে এতদিনে ফিরে আসত। এভাবে 3 বছর যায়। একদিন ধনদাস স্ত্রীকে বলেন, চলো কাশি যাই। হিরণময়ী, তুমি আর আমি। গুরুদেবের এক শিষ্য এসেছেন, তিনি আমাদেরকে কাশি যেতে বলেছেন। ওখানে হিরণময়ীর বিয়ে হবে। গুরুদেব কাশিতে পাত্র ঠিক করে রেখেছেন। স্ত্রী এবং কন্যাকে নিয়ে কাশীর পথে যাত্রা করেন ধনদাস। সময় মতো কাশীতে পৌঁছে যায় 3 জন। আনন্দস্বামী ধনদাসের গুরুদেব শিষ্যের সঙ্গে দেখা করতে আসেন। বিয়ের দিন স্থির করা হয়। শাস্ত্র মতে বিয়ের আয়োজন করতে বলেন আনন্দস্বামী। শাস্ত্র মতেই বিয়ের আয়োজন করা হয়, কিন্তু ঘটা ছিল না। গুরুদেবের নিষেধ, শুধুমাত্র শাস্ত্রের আচারগুলো মানা হয়। ধনদাস, তার স্ত্রী এবং হিরণময়ী ছাড়া কেউ জানতে পারল না বিয়ে হচ্ছে। বিয়ের লগ্ন রাতের 1 প্রহরে আনন্দস্বামী নির্ধারণ করেছেন। কেউ জানতে পারল না কে পাত্র, কোথাকার পাত্র। তবে আনন্দস্বামীর উপর আস্থা ছিল সবার। তার ঠিক করা পাত্র অপাত্র হতে পারে না।
কেন তিনি পাত্রের পরিচয় গোপন রেখেছেন তা নিয়ে ধনদাসের পরিবার তেমন দুশ্চিন্তায় ভোগেনি। তারা জানত তার মনের কথা বোঝার সাধ্য সাধারণ মানুষের নেই। বিয়ের দিন সন্ধ্যার পর ধনদাসের বাসায় পুরোহিত আসেন। তিনি কন্যা সম্প্রদান করবেন। একটা ঘরে আসন পাতেন তিনি। বধূর সাজপুরে অপেক্ষা করতে থাকে হিরণময়ী। ঘরের বাইরে পাত্রের অপেক্ষায় থাকেন ধনদাস। হিরণময়ী মনে মনে ভাবে, এ কি রহস্য! পুরন্দরের সঙ্গে আমার বিয়ে হচ্ছে না, বিয়ে হবে অন্য কারোর সঙ্গে। তা না হয় হলো, কিন্তু সে তো আমার স্বামী হতে পারবে না। মেয়েকে ডাকতে আসেন ধনদাস। সম্প্রদান শুরু হবে। পুরোহিতের কাছে নিয়ে যাবেন ওকে। কিন্তু সম্প্রদানের ঘরে নেবার আগে কাপড় দিয়ে শক্ত করে ওর 2 চোখ বাঁধলেন তিনি। হিরণময়ী বলে, বাবা, এ কি? গুরুদেবের আদেশ আমাকে মানতে হবে, তোমাকেও মানতে হবে। মনে মনে বিয়ের মন্ত্রগুলো পড়তে থাকো। দৃষ্টিহীনা মেয়ের হাত ধরে সম্প্রদানের ঘরে যান ধনদাস। সম্প্রদানের ঘরে আসে হিরণময়ী। চোখ বাঁধা, দেখতে পাচ্ছে না। না হলে দেখত, ওর মতো পাত্রেরও চোখ বাঁধা। ওই ঘরে আনন্দস্বামী, পুরোহিত এবং ধনদাস ছাড়া আর কেউ ছিল না। বিয়ে হয়ে গেল। বরবধূ কেউ কাউকে দেখল না, শুভ দৃষ্টি হল না। সম্প্রদানের পর আনন্দস্বামী বরবধূকে বললেন, তোমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু কেউ কাউকে দেখতে পেলে না। হিরণময়ী এখনো কুমারী, অথচ বিয়ের বয়স পার হয়েছে। ওর কুমারী নাম ঘুচানোই এই বিয়ের উদ্দেশ্য। এই জন্মে তোমাদের দেখা হবে কিনা বলতে পারি না, হলেও কেউ কাউকে চিনতে পারবে না। তবে চেনার একটা উপায় আমি বের করেছি। আমার হাতে 2টো আংটি আছে, দুটোতেই একটি ময়ূরের ছবি আঁকা। আংটির একটা আমি বরকে, আরেকটা বধূকে দিচ্ছি। এমন আংটি আর কারো কাছে পাবে না, বিশেষ করে ওই ময়ূরের ছবি। এ ছবি কেউ নকল করতে পারবে না। এই ছবি আমি নিজে খোদাই করেছি। আজকের বধূ এই আংটি কোনো পুরুষের হাতে দেখলে বুঝবে যে ওই ব্যক্তি ওর বর। আজকের বর এই আংটি কোনো মহিলার হাতে দেখলে বুঝবে যে ওই নারী হলো ওর বধূ। তোমরা এই আংটি হারিয়ে ফেলো না, কাউকে দিও না, না খেয়ে থাকলেও বিক্রি করবে না। আরও বলছি, আজ থেকে 5 বছরের মধ্যে এই আংটি তোমরা পরবে না। তোমাদের মনে রাখার জন্য হিসেবটা বলে রাখি। আজ আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী, রাতের 11 দণ্ড। আজ থেকে 5ম আষাঢ়ের শুক্লা পঞ্চমী রাতের 11 দণ্ড পর্যন্ত এই আংটি পরা যাবে না। এ আমার নির্দেশ। আমার নিষেধ না মানলে তোমাদের ভয়ানক অমঙ্গল হবে। কথাগুলো বলে বিদায় নেন আনন্দস্বামী। মেয়ের চোখ খুলে দেন ধনদাস। হিরণময়ী চোখ মেলে দেখে ঘরের মধ্যে কেবল বাবা আর পুরোহিত রয়েছেন, ওর স্বামী নেই। বিয়ের রাত একাই কাটাতে হয় তাকে। বিয়ের পর স্ত্রী আর কন্যাকে নিয়ে দেশে ফেরেন ধনদাস। এরপর আরও 4 বছর কাটে। পুরন্দর
ফিরে না। তবে হিরণময়ীর কাছে এসব অর্থহীন। পুরন্দর ফিরলেই বা কি, আর না ফিরলেই বা কি, ওর তাতে কিছু যায় আসে না। কিন্তু হিরণময়ী পুরন্দরের কথা ভাবে আর দুঃখ পায়। মনে মনে ভাবে, ও বলেছে আমাকে ভুলতে না পারলে আসবে না। এ হতে পারে না, এত বছরেও আমাকে ভুলতে পারেনি, এ অসম্ভব। আমার মন বলছে পুরন্দর বেঁচে নেই, ওকে দেখার ভাগ্য আমার নেই। আমি তা কামনাও করি না, আমি এখন অন্যের স্ত্রী। কিন্তু আমার বাল্য সখা বেঁচে থাকুক, এ কামনা আমি কেন করব না? ধনদাসের শরীর ভেঙে পড়তে থাকে, তাকে বিষণ্ণ দেখায়, চিন্তিত মনে হয়। মানসিক ব্যাধিতে কঠিন অসুখে পড়েন, তার মৃত্যু হয়। তার স্ত্রী সহমরণের ইচ্ছা প্রকাশ করেন। হিরণময়ীর ভাই বোন ছিল না, নিজেকে খুব অসহায় মনে হতে থাকে ওর। মায়ের পা ধরে অনেক অনুনয় বিনয় করে হিরণময়ী, কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে যেও না, মরার ইচ্ছে ত্যাগ করো। কিন্তু ধনদাসের স্ত্রী তার ইচ্ছায় অটল থাকেন। তিনি ইহকাল ছেড়ে চলে যান। পৃথিবীতে একেবারে একা হয়ে যায় হিরণময়ী। মৃত্যুর সময় মা ওকে বোঝাতে থাকেন, বাছা, এত ভাবছ কেন? তোমার একজন স্বামী আছেন। গুরুদেবের বেঁধে দেওয়ার সময় পার হলে ওর সঙ্গে তোমার দেখাও হতে পারে। তাছাড়া তুমি তো অসহায় শিশু নও, বড় হয়েছ। আর এই পৃথিবীতে সব থেকে বড় সহায় হচ্ছে ধনসম্পদ, যা তোমার আছে, প্রচুর পরিমাণে আছে। কিন্তু মায়ের আশা বিফলে যায়। ধনদাসের মৃত্যুর পর দেখা গেল তিনি কিছুই রেখে যাননি। অলংকার, অট্টালিকা এবং গার্হস্থ্য সামগ্রী ছাড়া আর কিছুই নেই। খোঁজ নিয়ে হিরণময়ী কারণ জানতে পারে, বেশ কয়েক বছর থেকে ধনদাসের বাণিজ্যে লোকসান হচ্ছিল। তিনি কাউকে না বলে নিজেই সামলানোর চেষ্টা করে যাচ্ছিলেন। এই কারণে তাকে চিন্তিত দেখাতো, কিন্তু তিনি সামলে উঠতে পারেননি। এভাবেই মানসিক রোগে আক্রান্ত হন, অনেক যন্ত্রণা সহ্য করে মারা যান। ধনদাসের মৃত্যুর খবর শুনে নগরের বণিকরা হিরণময়ীর কাছে আসতে থাকেন। তাঁরা ওকে বলেন, তোমার বাবা আমাদের কাছে অনেক ধার নিয়েছেন, তোমাকেই শোধ করতে হবে। হিরণময়ী খোঁজ নিয়ে জানতে পারে এসব কথা সত্যি। সবকিছু বিক্রি করে বাবার ঋণ শোধ করে সে। অট্টালিকাও বিক্রি করতে হয়। নগরের প্রান্তে এক কুটিরে মাথা গুঁজে হিরণময়ী একা। দিন কাটতে থাকে অন্ন বস্ত্রের অভাবে। পৃথিবীতে সাহায্যকারী বলতে আছেন মাত্র একজন, পরম হিতৈষী আনন্দ স্বামী। কিন্তু তিনি থাকেন অন্য দেশে, অনেক দূরে। তার কাছে পাঠাবার মতো একটা লোকও ওর নেই। হিরণময়ী তখন পূর্ণ যুবতী, সুন্দরী। বাড়িতে একা থাকা ঠিক নয়, বিপদও আছে, কলঙ্কও রটে। ওর কুটিরের কাছে একজন মহিলা বাস করত, অমলা। ঘোষ সম্প্রদায়ের নারী, বিধবা, মাঝবয়সী। তার বেশ কয়েকটা ছেলে মেয়ে। ছেলে একজন কিশোর, মেয়ে বেশ কয়েকজন। ভালো চরিত্রের মহিলা হিসেবে তার খ্যাতি ছিল। রাতে অমলার বাড়িতে ঘুমোতে আরম্ভ করে হিরণময়ী। এক রাতে অমলা জানায়, শুনেছ, মানুষ বলা বলি করছে পুরন্দর বণিক নগরে ফিরেছে 8 বছর পর। শুনে মুখ ফেরায় হিরণময়ী, যেন অমলা ওর চোখের জল দেখতে না পায়। পৃথিবীর সঙ্গে শেষ সম্পর্কটাও আর থাকল না। পুরন্দর ওকে ভুলে গেছে, না হলে তো ফিরত না।
কিন্তু পুরন্দর ওকে ভুলে যাক বা মনে রাখুক, তাতে ওর কি যায় আসে? তবু হিরণময়ীর বুকে ব্যথা জাগে। যার কথা ভেবে এতগুলো বছর কেটেছে, সেই ওকে ভুলে গেছে। হিরণময়ী একবার ভাবে, না, বলেনি। মানুষ কতদিন আর বিদেশে থাকতে পারে? তাছাড়া ওর বাবা মারা গেছেন, দেশে না ফিরলে কি চলে? আমি নিশ্চয়ই খারাপ চরিত্রের মেয়ে, না হলে পুরন্দরের কথা ভাবে কেন? তুমি কি পুরন্দরকে চেনো না? আরে শচীশু তো বণিকের ছেলে। চিনি। সেই ছেলে ফিরেছে, নৌকায় ভরে ধন সম্পদ এনেছে। ও কত যে নৌকা, গুণে শেষই করা যায় না। এত ধন নাকি তাম্রলিপ্তে কেউ কখনো দেখেনি। হিরণময়ীর বুক কেঁপে ওঠে, রক্ত চলাচল বেড়ে যায়। নিজের দারিদ্র্যের কথা মনে পড়ে, পুরনো সেই দিনগুলোর কথাও মনে পড়ে। দারিদ্র্যের জ্বালা বড় জ্বালা। এত সম্পদ! কিছুক্ষণের জন্য আনমনা হয়ে যায় সে। নিজেকে সামলাতে অন্য প্রসঙ্গে ফেরে হিরণময়ী। শোয়ার আগে প্রশ্ন করে, আচ্ছা অমলা, তুমি কি জানো বণিকের ছেলে বিয়ে করেছে কিনা? না, বিয়ে করে নাই। অবশ হয়ে যায় হিরণময়ীর সব ইন্দ্রিয়, কোনো কথা বলতে পারে না। একদিন হাসি হাসি মুখে অমলা হিরণময়ীর কাছে আসে, রসিকতা করে বলে, আচ্ছা মেয়ে, এটা করা কি তোমার ঠিক হয়েছে? কিছু বুঝতে পারে না হিরণময়ী, জানতে চায়, কি করেছি? এতদিন আমাকে সে কথা বলনি কেন? কি বলেনি? পুরন্দর বণিকের সাথে তোমার এত আত্মীয়তা। বাল্যকালে তিনি আমার প্রতিবেশী ছিলেন, এ কথা বলার কি আছে? শুধু প্রতিবেশী? দেখো দেখো কি এনেছি। একটা কৌটো দেখায় অমলা। কৌটোটা খুলে তার ভেতর থেকে একটা হার বের করে সে। হারটা হীরের, মহামূল্যবান, অপূর্ব সুন্দর, মহাপ্রভাবযুক্ত। হিরণময়ী বণিকের মেয়ে হিরে চেনে, বিস্ময়ে বলে, এ তো অনেক দামি, কোথায় পেলে? এটা তোমার জন্য, পুরন্দর দিয়েছে। তুমি আমার কাছে থাকো, এ খবর সে শুনেছে। আমাকে ডেকে তোমাকে দেওয়ার জন্য এই হারটা দিল। হিরণময়ী ভাবে, হারটা নিলে সারা জীবনের অভাব ঘুচে যাবে। সে ধনদাসের আদরের কন্যা, অন্ন বস্ত্রের কষ্ট সে আর সহ্য করতে পারছে না। কিছুক্ষণের জন্য আনমনা হয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে হিরণময়ী বলে, অমলা, এ হার আমি নেব না, বণিককে বলে দিও। অমলার বিস্ময় কাটে না, বলে, ও মা, সে কি? তুমি কি পাগল? না আমার কথা বিশ্বাস করছো না? আমি তোমার কথা বিশ্বাস করেছি, আর পাগলও নই। আমি এ হার নেব না। অমলা ভালো মন্দ অনেক কথা শোনায়, কিন্তু কিছুতেই হারটি নেয় না হিরণময়ী। হার নিয়ে রাজা মদন দেবের কাছে যায় অমলা। রাজাকে প্রণাম করে হারটা দেয়, বলে, আপনাকে এই হারটা নিতে হবে, এই হার আপনারই যোগ্য। রাজা হারটা নেন, বিনিময়ে অনেক অর্থ দেন অমলাকে। হিরণময়ী এসবের কিছুই জানতে পারে না। এর কিছুদিন পর একজন মহিলা আসে হিরণময়ীর কাছে। পুরন্দরের বাড়িতে সে কাজ করে, চাকরানী। বলে, আপনি কুটিরে বাস করেন, আমার প্রভু তা মেনে নিতে পারছেন না। এ কথা বলতেই তিনি আমাকে পাঠালেন। আপনি তার বাল্যকালের খেলার সাথী, তার বাড়িকে নিজের বাড়ি মনে করতে পারেন। অবশ্য তিনি আপনাকে তার বাড়িতে থাকার কথা বলেননি। আপনার বাবার বাড়িকেই তিনি বণিকের কাছ থেকে কিনে নিয়েছেন। বাড়িটা তিনি আপনাকে উপহার দিতে চান। আপনি সেখানে গিয়ে বসবাস করুন, এই ভিক্ষাটুকু তিনি আপনার কাছ থেকে চেয়েছেন। সবকিছু হারিয়ে দারিদ্র্যের মধ্যে পড়ে হিরণময়ী। তখন থেকে কষ্ট ভোগ করছে। অন্য কিছুর জন্য ওর তেমন দুঃখ নেই,
কিন্তু বাড়িটার জন্য মায়া আছে। সেখানে সে জন্মেছে, শিশুকাল থেকে খেলাধুলো করেছে, বাবা মার সাথে একসঙ্গে থেকেছে, তাদের মৃত্যুও দেখেছে। সেইখানে সে বাস করতে পারে না। এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? এ বোধটাই ওকে বেশি কষ্ট দেয়। মহিলাকে আশীর্বাদ করে হিরণময়ী, বলে, এ দান আমার নেওয়া উচিত নয়, কিন্তু লোভ সামলাতে পারলাম না। তোমার প্রভুর মঙ্গল হোক। প্রণাম করে বিদায় নেয় মহিলা। অমলা সেখানে ছিল। হিরণময়ী তাকে বলে, অমলা, সেখানে আমার একা থাকা ঠিক হবে না, তুমিও আমার সাথে থাকবে। অমলা রাজি হয়ে যায়। তারা ধনদাসের বাড়িতে থাকতে আরম্ভ করে। তবু হিরণময়ী অমলাকে একটা কাজ করতে নিষেধ করে। সে যেন পুরন্দরের বাড়িতে ঘন ঘন যাতায়াত না করে। অমলা পুরন্দরের বাড়ি যাওয়া ছেড়ে দেয়। বাবার বাড়িতে আসার পর একদিন অমলার একটা কথা শুনে খুব বিস্মিত হয় হিরণময়ী। অমলা বলে, তুমি সংসারের খরচ নিয়ে চিন্তা করবে না, খাটাখাটিও করবে না। রাজার বাড়িতে কাজ পেয়েছি, আমার আর অর্থের অভাব নেই। আমি সংসার চালাবো, আর তুমি বাড়ির কর্ত্রী হয়ে থেকো। হিরণময়ী দেখতে পায় অমলার কাছে অঢেল অর্থ আছে। ওর মনে সন্দেহ জাগে। বিয়ের পর 5 বছর হয়ে গেল। পঞ্চম আষাঢ়ের শুক্লা পঞ্চমী এসে পড়েছে। কথাটা মনে হতেই কেমন উদাস হয়ে যায় হিরণময়ী। তখন সন্ধে। বসে বসে ভাবছিল, গুরুদেবের আদেশ মানলে কাল থেকে আংটি পরতে পারি, কিন্তু পরব কি? আংটি পরে আমার কি লাভ? হয়তো স্বামী পাবো, কিন্তু স্বামী পাবার বাসনা তো আমার নেই। অথচ চিরকালের জন্য কেনই বা পুরন্দরের স্মৃতি মনের মধ্যে পুষে রাখি? এই দুরন্ত মনকে শাসন করা উচিত, না হলে চরিত্রহীনা হয়ে যাব। এমন সময় অমলা আসে, আনন্দে বিস্ময়ে বিহ্বল। কি সর্বনাশ! আমি তো কিছুই বুঝতে পারছি না। জানি না বাপু কি হবে। কি হয়েছে? আরে রাজার বাড়ি থেকে দাস দাসী এসেছে, সঙ্গে পালকি। তোমায় নাকি নিয়ে যাবে। তোমার মাথা খারাপ হয়েছে? রাজবাড়ি থেকে আমাকে নিতে আসবে কেন? এমন সময় একজন রাজার দূত সেখানে এসে পৌঁছয়। প্রণাম করে সে নিবেদন করে, রাজা পরম ভট্টারক শ্রী মদনদেব আদেশ করেছেন আপনাকে এই মুহূর্তে পালকিতে চড়ে রাজপ্রাসাদে যেতে হবে। আটকে ওঠে হিরণময়ী, কিন্তু অস্বীকার করার উপায় নেই। রাজার আদেশ অলঙ্ঘনীয়, না মানলে ভয়ানক শাস্তি হবে। তবে রাজা মদনদেবের প্রাসাদে যেতে ভয় নেই। তাঁর অনেক সুখ্যাতি আছে। তিনি পরম ধার্মিক, সংযমী। তাঁকে সবাই সমীহ করে চলে। তাঁর রাজ্যে রাজপুরুষরাও নারীর ওপর অত্যাচার করতে পারে না। হিরণময়ী বলে, অমলা, আমি রাজার কাছে যেতে রাজি আছি, তুমি সঙ্গে চলো। অমলা রাজি হয়। পালকিতে চড়ে রাজপ্রাসাদে আসে হিরণময়ী। ওদেরকে দেখে ভেতরে যায় প্রাসাদের দারোয়ান। রাজাকে বলে, ধনদাস বণিকের কন্যা এসেছেন। রাজা অতিথিনীকে তাঁর কাছে আসার অনুমতি দেন। দারোয়ান শুধু হিরণময়ীকে রাজার সামনে নিয়ে আসে। অমলা বাইরে থাকে। রাজাকে দেখে অবাক হয়ে যায় হিরণময়ী। এমন সুপুরুষ খুব কমই চোখে পড়ে। সুঠাম দেহ, লম্বা চওড়া বুক, দীর্ঘ বাহু, প্রশস্ত কপাল, ফোলা ফোলা চোখ। রাজাও ওকে দেখে বিস্মিত হন। এমন সুন্দরী রমণী রাজপ্রাসাদেও পাওয়া যায় না। হিরণময়ী বলে, মহারাজ, আমি আপনার দাসী, এসেছি। আগে শোনো, তোমাকে আমি কেন ডেকেছি। বিয়ের কথা মনে পড়ে তোমার? পরে। সে রাতে আনন্দ স্বামী তোমাকে
একটা আংটি দেন। সে আংটিটি কোথায়? আছে তোমার কাছে? আছে, কিন্তু মহারাজ এসব গোপন ঘটনা। আপনি কিভাবে জানতে পারলেন? কোথায় সে আংটি? আমাকে দেখাও। বাসায় রেখে এসেছি। এখনো 5 বছর পূর্ণ হয়নি, কয়েক মুহূর্ত বাকি আছে। 5 বছর পুরো না হলে ওই আংটি পরা যাবে না। আনন্দ স্বামী নিষেধ করেছেন, সে নিষেধ এখনো বহাল আছে। ভালো, কিন্তু ওই আংটির মতো আরো একটি আংটি আছে। আনন্দ স্বামী তোমার স্বামীকে দেন, দেখলে চিনতে পারবে সে আংটি। হ্যাঁ, আংটি দুটো একই রকম, দেখলে চিনতে পারবো। দারোয়ানকে আদেশ করেন রাজা। দারোয়ান একটা কৌটো নিয়ে আসে। কৌটোটা দেখতে খুব সুন্দর, সোনালি রঙের। কৌটো থেকে একটা আংটি বের করেন রাজা, বলেন, দেখো এই আংটি কার? পাশে একটা প্রদীপ জ্বালানো। প্রদীপের আলোতে আংটিটা দেখতে থাকে হিরণময়ী। ভালো করে দেখার পর বলে, মহারাজ, এই আংটি আমার স্বামীর, কিন্তু আপনি এটা কোথায় পেলেন? বলার পর কিছুক্ষণ চিন্তা করে সে, আবার বলে, মহারাজ, আমি বুঝে গেছি, আমি বিধবা হয়েছি। আমার স্বামী মারা গেছেন, তার মৃত্যুর পর আংটি আপনার হাতে এসেছে। তিনি বেঁচে থাকলে আংটি হাতছাড়া করতেন না। আমার কথা বিশ্বাস করো, তুমি বিধবা নও। তাহলে আমার স্বামী আমার চেয়েও গরিব, অর্থের লোভে আংটি বিক্রি করেছেন। না 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 না, তোমার স্বামী ধনী। তাহলে আপনি ছলে বলে কৌশলে তার কাছ থেকে আংটি অপহরণ করেছেন। তোমার সাহস তো কম নয়। হ্যাঁ, আমি চোর, এ কথা কেউ কখনো বলেনি। তাহলে এই আংটি কোথায় পেলেন? বিয়ের রাতে আনন্দ স্বামী এই আংটি আমার আঙুলে পরান। লজ্জায় মুখ লাল হয়ে যায় হিরণময়ীর। মাথা নামিয়ে ফেলে, হতভম্ব হয়ে গেছে। বলে, আর্যপুত্র, আপনি মহান, আমার অপরাধ ক্ষমা করুন। আমি চপলা, না বুঝে আপনাকে অপমান করে ফেলেছি। সেই রাজার স্ত্রী, রানী। কথাটা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে হিরণময়ী, কিন্তু মনে তার আনন্দ জাগে না, বরং বিষণ্ণতা ঘিরে ধরে। না ভেবে ও পারে না। আমি এতদিন পুরন্দরকে পাইনি, তাতে দুঃখ ছিল না। অন্যের বউ হবার যন্ত্রণা ভোগ করিনি, এখন থেকে সে যন্ত্রণা আরম্ভ হবে। আমার মন এখনো পুরন্দরের স্ত্রী। আমি কি করে রাজার প্রেমিকা হব? তার পবিত্র ঘর কলঙ্কিত করব? দুশ্চিন্তা কুরে কুরে খেতে থাকে ওকে। রাজা বলেন, হিরণময়ী, তুমি আমার রানী, সে কথা ঠিক, কিন্তু তোমাকে গ্রহণ করার আগে কয়েকটা কথা জানতে চাই। তুমি পুরন্দরের দেয়া বাড়িতে থাকো কেন? মাথা নিচু করে হিরণময়ী। রাজা আবার জানতে চান, অমলা তোমার দাসী, সে কেন পুরন্দরের বাড়িতে যাওয়া আসা করে? লজ্জায় মাথা তুলতে পারে না হিরণময়ী। ভাবে রাজা মদনদেব কি সব জানতা। আরো একটা গুরুতর অভিযোগ আছে। পুরন্দর তোমাকে একটা হাড় পাঠায়, হীরার। তুমি পরের স্ত্রী, কেন সে হাড় গ্রহণ করেছ? এবার কথা বলে হিরণময়ী। আর্যপুত্র, এবার বুঝলাম আপনি সব জানতা নন। সেই হার আমি নেইনি, ফিরিয়ে দে। না, সে হার তুমি আমার কাছে বিক্রি করেছ। এই দেখো, এই দেখো সে হার। রাজা কৌটোর ভেতর থেকে পুরন্দরের দেওয়া হীরের হার বের করে দেখান। হারটা চিনতে অসুবিধা হয় না হিরণময়ীর। বিস্মিত না হয়ে পারে না সে, বলে, আর্যপুত্র, কি বললেন? এই হার বিক্রি করেছি? আমি কি নিজে এসে বিক্রি করেছি? না অমলা, তোমার দাসী বা দূতি সে এসে বিক্রি করেছে। ডাকবো তাকে? হিরণময়ীর বিষণ্ণ মুখে এবার হাসি দেখা দেয়। বলে, আর্যপুত্র, আমার অপরাধ ক্ষমা করুন। অমলাকে ডাকতে হবে না, আমি এই হার বিক্রি করেছি, স্বীকার করলাম। এবার অবাক হন রাজা। বলেন, অবিশ্বাস্য। এজন্যই বলা হয় নারীর চরিত্র ভগবানও বুঝতে পারেন না। তুমি পরের বউ, অথচ পুরন্দরের দেয়া হার গ্রহণ করলে কেন?
প্রেমের উপহার বলে? আরো অবাক হন রাজা, প্রশ্ন করেন, সে কি? কিভাবে প্রেমের উপহার? আমি চরিত্রহীনা মহারাজ, আমি আপনার যোগ্য নই। আপনাকে প্রণাম করছি, আমাকে বিদায় দিন। আমার সঙ্গে আপনার বিয়ের কথা ভুলে যান। রাজাকে প্রণাম করে হিরণ্ময়ী। চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বিস্ময়ের ঘোর কেটে যায় রাজার। তার মুখে আনন্দ ফিরে আসে। তিনি হো হো করে হেসে ওঠেন। হাঁটা থামিয়ে ফেরে হিরণ্ময়ী। হিরণ্ময়ী, তুমি জিতেছ, আমি হেরে গেলাম। তুমি চরিত্রহীনা নও, আমার স্ত্রী নও। যেও না। আমি সামান্য নারী, আপনার সঙ্গে আমার তুলনা হয় না। আপনি রাজা, তাছাড়া আপনার অনেক সুনাম আছে। আপনি হালকা চরিত্রের মানুষ নন। আমার সঙ্গে রহস্য করা আপনার মানায় না। আমার মতো রাজারাই এমন রহস্য করতে পারে। আজ থেকে 6 বছর আগে এক ঘটনা ঘটে। তুমি একটা ছেঁড়া চিঠি পাও একটা কৌটোর মধ্যে। সে কৌটোয় পুরনো অলংকার ছিল। অলংকারগুলো তোমার মার। সে চিঠি কি আছে? রাজা, আপনি মহান। আপনি সত্যিই সব জানতা। চিঠি আমার বাড়িতে আছে। পালকিতে চড়ে তুমি বাড়ি যাও, চিঠিটা নিয়ে এসো। তুমি আসার পর সব কথা আমি খুলে বলবো। রাজার অনুরোধে পালকিতে উঠে নিজের বাড়িতে আসে হিরণ্ময়ী। ছেঁড়া চিঠিটা নিয়ে আবার রাজপ্রাসাদে ফিরে এসে রাজা সেই চিঠি দেখেন। এরপর অমন আরেকটা চিঠি কৌটো থেকে বের করেন তিনি। চিঠিটা হিরণ্ময়ীর হাতে দিয়ে বলেন, ছেঁড়া চিঠি দুটোকে মেলাও, তারপর পড়ো। চিঠি দুটোকে একসঙ্গে করে হিরণ্ময়ী পড়তে থাকে। জ্যোতিষ্ক গণনা করে দেখলাম তুমি যা করতে চাও তা করা ঠিক হবে না। হিরণ্ময়ীর মতো সোনার পুতুলকে চিরকালের জন্য বিপদে ফেলা উচিত নয়। বিয়ে হলে ভয়ানক বিপদ হবে ওর ভাগ্যচক্র গণনা করে দেখেছে, সে বিধবা হবে। তবে 5 বছর পর্যন্ত বরবধূ নিজেদেরকে না দেখলে হিরণ্ময়ীর বিপদ কাটতে পারে। সেই ব্যবস্থা আমি করতে পারি। অশুভ গ্রহকে নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নেব। তুমি আমার কথা মানলে তোমার মেয়ে তার আসল স্বামীকে পাবে। চিঠি পড়া শেষ করে রাজার দিকে তাকায় হিরণ্ময়ী। রাজা গভীর মনোযোগে ওর পড়া দেখছিলেন। তখনও তার মুখে হাসি। বলেন, এই চিঠি আনন্দ স্বামীর, তোমার বাবাকে লেখা। এখন তা বুঝতে পারছি। আরো কয়েকটা ব্যাপার বুঝতে পারছি। যেমন বিয়ের সময় কেন আমার আর আমার স্বামীর চোখ বাঁধা হয়, কেন অমন অদ্ভুত বিয়ে হয়, কেন আমাদের বিয়ে গোপন করা হয়, কেন 5 বছর আংটি পরা নিষিদ্ধ করা হয়। কিন্তু আর তো কিছু বুঝতে পারছি না মহারাজ। কেন বুঝবে না? অবশ্যই বুঝতে পারবে। এই চিঠি পেয়ে ধনদাস তোমার সঙ্গে পুরন্দরের বিয়ে বন্ধ করে দেন। সে দুঃখে সিংহল চলে যায় পুরন্দর। এদিকে তাম্রলিপ্তে বাস করা যুবকদের কোষ্ঠী দেখতে থাকেন আনন্দ স্বামী। তোমার আর তাদের কোষ্ঠী মিলিয়ে পাত্র নির্বাচন করেন তিনি। পাত্রের কোষ্ঠী গণনা করেন। গণনা করে তিনি কয়েকটি সম্ভাবনা দেখতে পান। তার আয়ু কমপক্ষে 80 বছর, তবে 28 বছরের আগে মৃত্যুর ফাঁড়া আছে। তাছাড়া যদি সে বিয়ে করে তাহলে মৃত্যুর আরেক সম্ভাবনা থাকে। বিয়ের 5 বছরের মধ্যে স্ত্রীর সঙ্গে এক বিছানায় ঘুমলে মৃত্যু হতে পারে, কিন্তু কোনোভাবে 5 বছর বেঁচে থাকতে পারলে দীর্ঘজীবী হবে সে। ওই কারণে 23 বছর বয়সে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু বিয়ের পর বরবধূর পক্ষে 5 বছর আলাদা থাকা কঠিন। তোমার কথা বিশেষ করে ভাবা হয়। এতদিন একা একা থাকলে তোমার মধ্যে চঞ্চলতা আসতে পারে। গোপনে তুমি কারোর সঙ্গে প্রেম করতে পারো। এমন সম্ভাবনার কথা ভেবে তোমাকে ভয় দেখানোর জন্য ছেঁড়া চিঠি কৌটোয় রাখা হয়।
তারপর বিয়ের 5 বছরের মধ্যে তোমাদের যেন দেখা না হয় সেজন্য কিছু কৌশল নেওয়া হয়। কৌশলগুলো তোমার এখন জানা হয়ে গেছে, সে কারণে তোমরা অপরিচিত থেকে গেছো। আমি তোমার বিয়ের সম্পর্কে কিছু জানতাম না, কয়েক মাস আগে জেনেছি। আনন্দ স্বামী বলেছেন ওই সময় এখানে তিনি কিছুদিন ছিলেন। তোমার দারিদ্র্যের কথা শুনে তিনি খুব কষ্ট পান। তিনি গোপনে তোমাকে দেখতে এসেছেন। তিনি আমার সাথে দেখা করে তোমার বিয়ের সমস্ত ঘটনা খুলে বলেন। আমি হিরণময়ীর দারিদ্র্যের কথা জানতাম না, জানলে আমি নিজে তা দূর করতাম। আমি আপনাকে এই দায়িত্ব দিচ্ছি, আপনি তা পালন করবেন। আমি আপনার কাছে ঋণী থাকব। আমি আপনার এই ঋণ অবশ্যই শোধ করব। আপনাকে আমার আরেকটা অনুরোধ রাখতে হবে। হিরণময়ীর স্বামী এই নগরের বাসিন্দা, এখন সে এখানেই আছে। ওদের যেন দেখা না হয় সেই ব্যবস্থা করবেন। এসব বলার পর আনন্দ স্বামী তোমার স্বামীর পরিচয় আমার কাছে দেন। তখন থেকে আমি তোমার দায়িত্ব নিই। তোমার খরচ চালাবার জন্য অমলাকে অর্থ দিই। আমি তোমার বাবার বাড়ি কিনেছি, মিথ্যে কথা বলে সেখানে তোমাকে পাঠানো হয়। আমি অমলার হাত দিয়ে হাড় পাঠাই। সবকিছু করা হয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য। তাহলে আপনি আংটি পেলেন কোথায়? কেন নিজেকে স্বামীর পরিচয় দিয়ে প্রতারণা করলেন? পুরন্দরে বাড়িতে থাকি বলে আমার বিরুদ্ধে অভিযোগ আনলেন। আজ তোমাদের বিয়ের 5 বছর পূর্ণ হবে, একথা আমি মনে রেখেছি। সকালে তোমার স্বামীকে ডেকে পাঠাই। সে আসার পর বলি তোমার বিয়ের সব ঘটনা আমি জানি। আজ রাতের 11 দণ্ডের সময় আংটি নিয়ে আমার কাছে আসবে। তোমার স্ত্রীর সঙ্গে তোমার দেখা হবে। আপনার আদেশ আমি মাথা পেতে নেব, কিন্তু আমার স্ত্রীর চরিত্র ভালো না খারাপ তা দেখার ভার আপনার। যদি নষ্ট চরিত্রের স্ত্রী গ্রহণ করতে বলেন করব, কিন্তু সে পাপের দায় আপনাকে নিতে হবে। ভগবানের কাছে আপনি জবাবদিহি করবেন। ঠিক আছে, তোমার আংটি তুমি দিয়ে যাও। আমি তোমার স্ত্রীর চরিত্র নিজে পরীক্ষা করব। সে পাশ করলে তোমাকে গ্রহণ করতে ডাকব। এই আংটি অন্য কেউ চাইলে দিতাম না, কিন্তু আপনাকে মানুষ চেনে, আপনাকে সবাই শ্রদ্ধা করে, আপনার অনেক সুনাম আছে। আমি আপনাকে অবিশ্বাস করতে পারি না। আমি ওর কাছ থেকে আংটি নিই, তোমাকে ডেকে পাঠাই। এরপরের ঘটনা তুমি নিজেই দেখেছ, সেই জন্য বলেছি পরীক্ষায় তুমি জিতেছ। মহারাজ, পরীক্ষা তো কিছুই বুঝলাম না। এমন সময় রাজপ্রাসাদ মুখর হয় বিয়ের বাজনায়, সুরে বরবধূর মঙ্গল কামনা। রাজা বলেন, রাতের 11 দণ্ড পার হয়েছে, পরীক্ষার কথা পরে বলবো। তোমার স্বামী এসে গেছে, শুভ লগ্নে ওর সঙ্গে দৃষ্টি বিনিময় করো। ঘরের পেছনের দরজা খুলে যায়। একজন সুঠাম দেহের পুরুষ ঘরে ঢোকে। রাজা বলেন, হিরণময়ী, তোমার স্বামী এসে গেছে, দেখো। চোখ মেলে দেখে হিরণময়ী। মাথা ঘুরতে আরম্ভ করে ওর, চেতনা হারাতে বসে। দেখে সামনে দাঁড়ানো পুরুষ আর কেউ নয়, পুরন্দর। দুজন দুজনকে দেখে স্তম্ভিত হয়ে গেছে। উন্মাদনা সামলানো কঠিন হয়ে পড়ে ওদের পক্ষে। নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। রাজা পুরন্দরকে বলেন, প্রিয়, হিরণময়ী তোমার যোগ্য স্ত্রী। সে আমার পাহারায় ছিল। আনন্দ স্বামীর মুখ থেকে সব শোনার পর ওকে পাহারা দেওয়ার জন্য ওর বাড়ির চারপাশে প্রহরী নিয়োগ করি। ওর কোনো কলঙ্ক নেই। ওকে বাড়ি নিয়ে যাও, আদর করো। সে তোমাকে আগের মতোই ভালোবাসে। প্রেমিকা হিসেবে সে অনন্যা। তোমার স্ত্রীর চরিত্র সম্পর্কে তোমার মনে সন্দেহ ছিল, সে কারণে আমি ওর চরিত্রের পরীক্ষা নিই। আমি নিজেকে ওর স্বামী বলে পরিচয় দিই, কিন্তু রাজ্যের লোভে সে লোলুপ হয়নি।
তোমাকে ত্যাগ করেনি। আমি খুব ভালো করে ওকে পরীক্ষা করেছি। নিজেকে স্বামী হিসেবে পরিচয় দেওয়ার পর ওকে বলি যে সে তোমার সঙ্গে অবৈধ প্রেম করে, সে কথায় সে আঘাত পায়নি, আমার সঙ্গে প্রতারণা করেনি, বলেনি আমি নির্দোষ, আমাকে গ্রহণ করুন, কাতর হয়নি। এসব করলে বুঝতাম সে তোমাকে ভুলে গেছে, কিন্তু হিরণময়ী তা করেনি, বরং বলেছে মহারাজ আমি চরিত্রহীন, আমাকে ত্যাগ করুন, আমাকে ত্যাগ করুন, আমাকে ত্যাগ করুন। পুরন্দরকে এসব কথা বলে রাজা হিরণময়ীকে বলেন, হিরণময়ী, তোমার মনের কথা আমি ঠিক মতো বুঝতে পেরেছি। তুমি পুরন্দরকে ছাড়া কাউকে স্বামী হিসেবে গ্রহণ করবে না, এজন্য নিজেকে চরিত্রহীনা বলতে দ্বিধা করনি। আমি তোমাদের দুজনকেই আশীর্বাদ করি, তোমরা সুখী হও। মহারাজ আমাকে একটা কথা বুঝিয়ে বলুন, পুরন্দর সিংহলে ছিল, কাশীতে কিভাবে ওর সঙ্গে বিয়ে হয়? ধরলাম সে সিংহল থেকে এসেছে, তাহলে আমরা কেউ তা জানতে পারলাম না কেন? তাম্রলিপ্তা আসার খবর কেউ জানলো না কেন? আনন্দ স্বামী এবং শচীসূত নিজেদের মধ্যে পরামর্শ করে তারা সিংহলে লোক পাঠায় পুরন্দরকে আনতে। ওকে সিংহল থেকে কাশী আনা হয়, সেখান থেকে সরাসরি আবার সিংহল চলে যায় সে, তাম্রলিতে আসেনি, এজন্য তোমরা কেউ জানতে পারোনি। মহারাজ, আমার জীবনের মনোবাসনা পূর্ণ হয়েছে, আপনার জন্যই পূর্ণ হলো। ভগবান আপনার মনোবাসনা যেন পূর্ণ করেন। আজ থেকে আমি সুখী, এমন সুখী মানুষ আপনার রাজ্যে আর নেই। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a গল্প পাঠে অংশগ্রহণ করলেন রাজ, হৃদ, বিবেক, স্বাগতা ও পারমিতার সাথে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় গল্পটি যদি আপনাদের শুনতে ভালো লেগে থাকে আর এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।